বুকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল করেছিলেন, তারপরেও জীবন মরণ শঙ্কায়। হেলিকপ্টার হাজির হলেও তাতে চড়তে পারেননি। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে প্রায় 15-20 মিনিট জমে মানুষের টানাটানির পর শেষ অবধি সাড়া দেয় তামিমের হার্ট। ডাক্তার বলছেন শঙ্কা পুরোপুরি কাটেনি, তবে তামিমের গান ফিরেছে। কথা বলেছেন পরিবারের সাথে। তামিমকে ঘিরে ঘোর কালো আশঙ্কায় ভরা দিনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খালিদ জামিল। সোমবার সকালেও কে জানতো সাভারের এই কেপিজে হাসপাতাল কয়েক মুহূর্ত পর হয়ে উঠবে দেশের আলোচনার কেন্দ্র। সাধারণ মানুষ আর গণমাধ্যম কর্মীদের পাশাপাশি এসে হাজির হবে মুশফিক রিয়াদের মতো সুপারস্টার। কে জানতো ঢাকা প্রিমিয়ার লিগের ঢাক ঢোলের মাঝে প্রায় মিনিট 20 মতো থেমে যাবে তামিমের হৃদযন্ত্র। কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছেন যে সেই তামিম ইকবাল খান এখনও হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে। কিছুটা স্বস্তির অবকাশ আছে বটে, তবে দিনটা যে মোটেও স্বস্তির ছিল না। সোমবার সকালের সাথে বছরের বাকি দিনের পার্থক্য তেমন নেই। মোহামেডানের ক্যাপ্টেন তামিম যথারীতি টস করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে। তবে বুকে ব্যথা ছিল, গ্যাস্ট্রিকের ওষুধও খেয়েছেন। অবশ্য ব্যাপারটা যে তার চেয়েও ভয়ঙ্কর সেটা আজ করতে পেরেছেন। ড্রেসিং রুমে টিম অফিসিয়ালকে সেটা জানিয়েছেন। নিজ উদ্যোগেই নিজের গাড়িতে চড়ে গেছেন পার্শ্ববর্তী হাসপাতালে। কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা গড়ায় খারাপের দিকে। খেলাযোগ জানতে পারে অচেতন হওয়ার আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম, নিজেই দিয়েছিলেন কল। দ্বিতীয়বার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের নিতে হয় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাইরে উৎকণ্ঠিত বাকিদের রেখে কেপিজে হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের ভেতরে চলেছে জমে মানুষের টানাটানি। 20 মিনিটেরও বেশি সময় ধরে চলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। দেয়া হয় 3 বার ডিসি শক। তারপরেই রেসপন্স করতে শুরু করে হার্ট। ফিরে আসেন তামিম। চিকিৎসা শাস্ত্রে এটা বিরল না বলে উপায় নেই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এ যাত্রায় জিতলেন জাত চ্যাম্পিয়ন মিস্টার খান। করোনারি এনজিওগ্রামে তামিমের হার্টে ধরা পড়ে একটা ব্লক। পরিষ্কার হয় আসল বিষয়টি। রিং পরাতে দেরি করেননি চিকিৎসকরা। সবশেষ আপডেট, জ্ঞান ফিরেছে তামিমের। কথা বলছেন মা, স্ত্রী আয়শা এবং ডাক্তারদের সাথেও। সুস্থ হয়ে উঠছেন একটু একটু করে, তবে শঙ্কা মুক্ত নন, বিশেষ করে আগামী 24 ঘন্টা। তবে তামিমকে যারা চেনেন তারা জানেন এটুকু পথ যখন ফিরে এসেছেন তখন বাকিটা রিকভার করেননি। ওদিকে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক জিয়াদুর রহমান সোমবার এই আদেশ দেন। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব এবং তার এগ্রো ফার্মের কর্মকর্তা সহ 4 জনকে আসামি করে আইএফআইসি ব্যাংক। এই মামলা তখন তারা করেছিল। নিবিড় সাহার প্রতিবেদন। আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। কোম্পানিটি 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা নেয়। পরে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংকে গত বছরের 4 সেপ্টেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে 30 দিন পার হলেও তা না পেয়ে মামলা করে ব্যাংকটি। গত 18 ডিসেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করেন আদালত। তবে হাজির না হয় সাকিব সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয় আসামি সাকিবকে গ্রেফতার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন। ওনার বিরুদ্ধে নেগেটিভ ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনার বিরুদ্ধে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিএল করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার ফলে যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তির প্রকার একটা আদেশ হয়েছে। গত বছরের 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের নামে আদালতে মামলা করেছিল ব্যাংকটি। নিবিড় সাহা, 71, ঢাকা।
স্বাধীনতার 50 বছরেও সন্দ্বীপে কোনো কার্যকর যাতায়াত ব্যবস্থা গড়ে না ওঠাকে রীতিমতো লজ্জাজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। এই দ্বীপের বাসিন্দারা এখন থেকে নিরাপদে যাতায়াত করতে পারবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে পৌঁছানোই সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সংগ্রামের কিছুটা অবসান হলো সোমবার। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হলো ফেরি, ফলে ঢাকা থেকেই বাসে সন্দ্বীপ যেতে পারবেন বাসিন্দারা। ফেরি চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, স্বাধীনতার 50 বছর পরও সন্দ্বীপে কার্যকর কোনো যাতায়াত ব্যবস্থা না থাকাটা লজ্জার। আজ সেই কলঙ্কমুক্ত হলো। এখানে আজকে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগীয় অবস্থার মধ্যে আমাদের চলছে না, মনে থাকে এবং এটা চলতে করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চতা চলছে না। আজকে আমরা সেই কর্মক থেকে মুক্ত হলাম। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই যোগাযোগ সারতে হয় সন্দ্বীপবাসীদের। একজন রোগীকে নিরাপদে হাসপাতালে নেওয়া যেত না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবেন। অনেক জটিলতা মোকাবেলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এই এলাকারই মানুষ, আপনাদের জীবন আমি খুব কাছ থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলা করে অনেক রোগী সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাওয়া করতে রাস্তায় মারা যায়। সন্দ্বীপের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিল্লা মুক্ত করা, ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিল্লা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ডেজিগনেট উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, ঢাকা কুমিল্লা রুটে বাস চালু সহ বেশ কটি উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। যেমনটা দেখছিলেন প্রতিবেদনে, বহুল প্রতীক্ষিত এই চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন হয়েছে এবং সকালে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এর উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেন। বাবুন পালের ক্যামেরা আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ফেরিতে একের পর এক উঠছে বাস, ট্রাক সহ নানা যানবাহন। এই প্রথম সরাসরি যানবাহন নিয়ে সাগরপথে ফিরছেন সন্দ্বীপবাসী। চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে দীর্ঘ 18 কিলোমিটার চ্যানেল পাড়ি দিতে চালু হয়েছে ফেরি। এতে খুশি এই এলাকার লোকজন। তারা বলছেন, ফেরি থাকায় সন্দ্বীপের জীবনযাত্রার মান বাড়বে, সেই সাথে ব্যবসা বাণিজ্য সহ পর্যটন কেন্দ্রিক উন্নয়ন ঘটবে। আজকে যে ফেরিটা উদ্বোধন হতে যাচ্ছে, এটাতে আমরা খুব আনন্দিত সন্দ্বীপবাসী। বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে। আমরা একটি যুগান্তকারী যুগে আমরা প্রবেশ করলাম। এর মাধ্যমে আমাদের যেমনি যাতায়াত ব্যবস্থা কষ্ট লাঘব হয়েছে, তেমনিভাবে অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যে আমরা অগ্রগতির পথে আমরা এগিয়ে যাব, এটা আশা করছি। এই ব্যাপারটা কল্পনাতীত ছিল এক সময়, যেটা আমাদের স্বপ্নের মতো ছিল যে বাসের করে আমরা সন্দ্বীপ আসবো। এটা সম্ভব হয়েছে এই ফেরির মাধ্যমে। সকালে ফেরি চলাচলের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাগরে চলাচল উপযোগী ফেরি নিয়ে কয়েক মাসের মধ্যে এই রুটে ফেরি সার্ভিস শুরু করা হবে। এইখানে এটা কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। সি ট্রাকে আপনারা এত মালামাল অ্যাক্সেস দিতে পারবেন না। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান বলেছেন যে তিনি 4টা সি ট্রাক দিতে পারবেন। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশে কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব। চট্টগ্রামে ফেরি উদ্বোধনে আসেন একসাথে 6 উপদেষ্টা। উদ্বোধনের পর সন্দ্বীপ উপজেলা পরিষদের মাঠে সুধী সমাবেশে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফাউজুল কবির খান বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে এই চ্যানেলটি সচল রাখতে হবে। এটা কিন্তু একটা অসাধ্য সাধন করতে হবে। এই যে শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াত এবং এই যে আমাদের চেয়ারম্যান এবং সবাই মিলে, এটা কিন্তু খুব কঠিন সহজ কাজ না। কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা বলেন, ফেরিঘাটের সংযোগ সড়কের জন্য বনাঞ্চলের কিছু জমি দিতে হয়েছে।
তবে সামনের দিনে এইসব জায়গায় 3 গুণ গাছ লাগানো হবে। আমি একটা ওয়াদাও নিয়ে নিয়েছি, যেটুকুন জায়গা দিয়েছি সেটুকুন তার 3 গুণ উনি আমাকে দিবেন, আমি গাছ লাগিয়ে দেব। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে কপোতাক্ষ ফেরি দিনে 2 বার যাওয়া আসা করবে। এই উপলক্ষে চট্টগ্রাম সন্দ্বীপ, ঢাকা সন্দ্বীপ সরাসরি বিআরটিসি বাস চালু করা হয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জরুরি অবস্থা জারির খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক আছে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ থেকে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে একটি এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঈদের পর দিল্লির বদলে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বাকিটা জানাচ্ছেন শামিনীরা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রকম গুজব। বলা হচ্ছে শিগগিরই জারি হতে পারে জরুরি অবস্থা। তবে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। তিনি বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের দীর্ঘ ছুটিতেও যাতে এটি বজায় থাকে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ঢিলেমের সুযোগ নেই। 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে দেশটির হাই কমিশনের সাথে এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব বলেন, অবৈধ অভিবাসীরা বিভিন্ন দ্বীপের কারাগারে আটক রয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সম্মত হয়েছে 2 দেশ। বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক ও জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার এই এসওপিতে স্বাক্ষর করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার। তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করে নিয়ে গেছে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী করেছে, তারা মোটামুটি ভালো হয়। ঈদের পরই দিল্লির বদলে ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব। ইট ইজ ইন দ্য প্রসেস, বোধহয় আজকালকে বোধহয় হয়ে যাবে আশা করছি। এখন থেকে আরো এটার ভবিষ্যৎ আর বাইরে যাবে না কোথাও। শারমিন, 71, ঢাকা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেছেন, ষড়যন্ত্র চলছে, তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব। তাই সবাইকে ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানালেন বিএনপির এই শীর্ষ নেতা। আরও জানাচ্ছেন শফিকুল হক। পেশাদার সাংবাদিকদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। দেশে সংকটকাল চলছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, নতুন করে সুচতুরভাবে দেশকে বিপদে ফেলার পায়তারা চলছে। এই সরকারকে বলতে চাই, যে সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমরা কথার সঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা। সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব মন্তব্য করে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। সকলকে এক প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে। শফিকুল হক, 71, ঢাকা। ওদিকে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে দাবি করে যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের
গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই শত্রুদের সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেছেন, পলাতক স্বৈরাচারের দোসররা প্রধান উপদেষ্টার চীন সফর সহ নানা বিষয়ে এখনও গুজব ছড়িয়ে যাচ্ছে। রহিম রুমনের প্রতিবেদন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রামের চিকিৎসকদের একটি সংগঠন। চিকিৎসকদের এই ইফতারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে পলাতক আওয়ামী সরকার। যে উন্নয়নের কথা বলি, স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যতীত উন্নয়নের ভবিষ্যতের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। বিগত দিনের মধ্যে গতানুগতিক রাজনীতি করলে চলবে না। আমি একটা কথা প্রত্যেক দিন বলি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, সেটা বুঝতে হবে, ধারণ করতে হবে। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনও শান্তি ফেরেনি দাবি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এখন যারা গণতন্ত্রকে, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে, তারা একটা ভিন্ন পথে চলার চেষ্টা করছে। হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সুষ্ঠু নির্বাচন চাই নাই। এখন আরেকটা শক্তি ভিন্ন পথে, ভিন্ন চিন্তায় আগামী দিনের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। প্রেস ক্লাবে আরেকটি ইফতার অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা SM ফজলুল হক অভিযোগ করেন, দেশ বিরোধী চক্রান্ত চলছে বলে। আমরা চাই এটা একটা গণতান্ত্রিক দেশ হোক, দ্রুত এই দেশে জাতীয় সংসদ নির্বাচন আসুক, দেশে শান্তি আসুক, দেশে স্বস্তি আসুক। এর আগে সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, প্রধান উপদেষ্টার চীন সফর সহ নানা বিষয়ে পলাতক স্বৈরাচারের দোসররা গুজব ছড়াচ্ছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসাল্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো। যাদের হাতে সমস্ত ধরনের অন্তর্ঘাত, সমস্ত ধরনের সামাজিক বিশৃঙ্খলা, সেটাকে দমন করা, সেটাকে নিয়ন্ত্রণ করা যাদের দায়িত্ব, তারা যদি গোপন কোনো বৈঠকের মধ্যে অংশগ্রহণ করে, এটা তো ভয়াবহ ব্যাপার। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির 2 দিনের কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে। রহিম রুমন, 71, ঢাকা। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল নয়, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বহুদলীয় গণতন্ত্রের সুযোগে কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তারা এ কথা বলেন। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতারে যোগ দেন ঢাকার বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত কূটনীতিকেরা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, বাংলাদেশকে এখনো রোহিঙ্গাদের বোঝা বহন করতে হচ্ছে। এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কার্যকর উদ্যোগ নিতে কূটনীতিকদের আহ্বান জানান তিনি। আমরা আশাবাদী যে বাংলাদেশের যে রিফর্ম প্রসেস, দেশের বহুদলীয় গণতন্ত্রের সুযোগে কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। গণতন্ত্র হওয়া দরকার বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে, এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এনসিপিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান নাহিদ। আমরা একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখছি। জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার অনুরোধ রইল। Only through a new constitution can we lay the foundation of a genuinely democratic state. গাজার চলমান গণহত্যার তীব্র নিন্দাও জানান দলটির নেতারা। রাশেদ আনিস, 71, ঢাকা। পাচার করা টাকায় বিদেশে গড়ে তোলা সম্পদ জব্দের বিষয়ে তৎপর হয়েছে এবার দুদক।
দুর্নীতিবাজদের এসব অবৈধ সম্পদ জব্দে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। ওদিকে 70 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন সাথে আরও 232 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং তার সহযোগীদের বিষয়েও তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। বাকিটা জানাচ্ছেন জেমসুল মাহবুব। যুক্তরাজ্যে 365 ফ্ল্যাট, যুক্তরাষ্ট্রে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও দুবাইয়ে 54টি স্থাবর সম্পদের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. যুক্তরাষ্ট্রে মিলেছে সাবেক সাংসদ আব্দুস সোবান গোলাপের 9টি ফ্ল্যাট। এভাবেই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত 28 লাখ কোটি টাকা। এসব বিষয়ে গেল 15 বছর নীরব ছিল সাবেক সরকার ও দুদক। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার হওয়া এই সম্পদ দেশে ফেরাতে তৎপর হয়েছে দুদক। সংস্থার মহাপরিচালক বলছেন, কাজটি সহজ নয়, তবে আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দুদক। এ কাজে কোনো গাফিলতি নেই বলেও জানান তিনি। দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে, যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। আমরা আইনানুগ কার্যক্রম অনুসরণ করে এই কাজগুলো করছি। আমাদের দিক থেকে এ বিষয়ে কোনো গাফিলতি নেই। এদিন 70 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও 232 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার নামে ও ব্যবসা প্রতিষ্ঠানে 8টি ব্যাংক হিসাবের মাধ্যমে 232 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সিন্ডিকেট করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া ও তার সহযোগীদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। শুধু মুসলিম সম্প্রদায় নয়, বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের কাছে হালাল খাবারের চাহিদা বাড়ছে। বিশ্বে হালাল খাবারের বাজার প্রায় $1.3 ট্রিলিয়ন। হালাল বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে এরই মধ্যে কাজ শুরু করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো দেশীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তবে এর ব্যাপ্তি আরও ছড়িয়ে দিতে এগিয়ে এলো হংকং ভিত্তিক প্রতিষ্ঠান কম এশিয়া লিমিটেড। আগামী 16 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত ব্যাংককে অনুষ্ঠিত হবে মেঘা হালাল 2025। জাহিদুল ইসলামের রিপোর্ট। বিশ্বমানের নিজস্ব কারখানায় প্রায় 3 শতাধিক খাদ্যপণ্য তৈরি করছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আন্তর্জাতিক মানের এইসব পণ্য পৌঁছে গেছে বিশ্বের 17টি দেশে। এবার লক্ষ্য আরও বেশি দেশে এই পণ্য পৌঁছে দেওয়ার। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আপনি জানেন একটা বড় গ্রুপ এবং আমাদের এফএমসিজি সেক্টর অনেক বড় সেক্টর। তো আমরা অলরেডি হালাল সার্টিফিকেট দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি, বা আমাদের যে ফুডের রিকোয়ারমেন্টের মধ্যেই থাকে যে আমাদের ফুডগুলো হালাল কিনা। তো আসলে ইন্টারন্যাশনাল মার্কেট আপনি এক্সপান্ড যখন করতে যাবেন তখন হালালের গুরুত্ব অপরিসীম। সোমবার এক সেমিনারে হালাল খাবারের বাজার এবং গুরুত্ব তুলে ধরেন ট্রেড লিঙ্ক এক্সপোর উদ্যোক্তা এবং সিইও আরাফাত হোসেন। মেগা হালাল 2025-এর আয়োজকরা জানান, হালাল খাবার রপ্তানির মাধ্যমে পণ্যের বৈচিত্র্যকরণের সুযোগ আছে। আগামী 16 থেকে 18 জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে মেগা হালাল 2025। সারা বিশ্বেই মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে, যার জন্য হালাল খাদ্যের চাহিদাও বিশ্বব্যাপী। অন্য ধর্মের মানুষেরও হালাল খাবারে আগ্রহ বাড়ছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর উচিত হালাল খাবারের রপ্তানি বাজারের দিকে মনোযোগ দেয়া। এই সুযোগটি তৈরি করে দিতেই আয়োজন করা হচ্ছে ব্যাংকক মেঘা হালাল 2025। এতে অংশ নিচ্ছে বিশ্বের 97 দেশের প্রায় 15,000 ক্রেতা দর্শনার্থী। ক্রয়াদেশ ছাড়াও শো থেকে পাওয়া যাবে হালাল খাবার নিয়ে মানুষের রুচি সম্পর্কে ধারণা এবং অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তির বিনিময়। আশা করছি মেঘা হালাল ব্যাংকক 2025 বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। এতে শুধু বাজার সম্প্রসারণই নয়, পণ্যের বৈচিত্র্যকরণ ও রপ্তানি আয় বাড়াতে সহায়তা করবে। মেঘা হালাল ব্যাংককে অংশ নিচ্ছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশসহ যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগই শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায় বাংলাদেশ। জাহিদুল ইসলাম,
71 ঢাকা।